শহরপুরীর এক প্রান্তে থাকেন এক ব্রাহ্মণ পণ্ডিত। মেলামেশা নেই তার বড় কারো সঙ্গে, কিন্তু অনেকেই জানে তার জ্ঞানবিদ্যের কথা। কেবল শাস্ত্র পুরাণ নয়, তিনি নাকি হাত গুনতেও পারেন অভ্রান্ত। জহরত যাচাইতেও 7 পুরুষের জহুরি তার কাছে হার মানে। পাখিবিদ্যে কি হাতি ঘোড়ার লক্ষণ তিনি অনায়াসে বলে দিতে পারেন শুধু চোখে দেখে। এমন একটা মানুষের যোগ্য ঠাঁই রাজসভাতে, কিন্তু সেদিকে তার যাতায়াত নেই। রাজারও তবু কানে আছে তার কথা। একবার দরকারও পড়ে গেল। দামি দামি সব অলংকার নিয়ে এসেছে বিদেশি ব্যাপারী, আর রানীর মনে ধরে গেছে একটা নবরত্নের মালা। আর মন বুঝে ব্যাপারীও দর হেঁকেছে চড়া। কেনার আগে রাজার হঠাৎ মনে হলো, পণ্ডিতকে ডাকিয়ে একবার পরখ করিয়ে নিলে হয় না? তক্ষুনি তলব গেল। আর ব্রাহ্মণ এসে হাটটা ঘুরিয়ে ফিরিয়ে দেখে বললেন, মহারাজ, ঝমক পালিশ লাগানো নকল পাথর, দর সামান্যই। হার কেনা মুলতুবি হয়ে গেল। ব্যাপারী মুখ কালো করে বিদায় নিলে পরে ব্রাহ্মণের জন্যে ভেতর থেকে থালায় করে প্রণামী এলো, ফুল, হরিতুকি আর একটা নগদ টাকা। রাজাকে প্রণাম জানিয়ে ব্রাহ্মণ ফিরে এলেন। কিছুদিন বাদে সরেশ ঘোড়া বেচতে নিয়ে এসেছে বিদেশি লোক। কালো চিক্কন একটা ঘোড়া দেখে নিজেরই লোভ লেগে গেল রাজার। তবু মন্ত্রী পরিষদেরা বললেন, মহারাজ, একবার পণ্ডিতকে ডেকে যাচিয়ে নিলে হয় না? পণ্ডিতে ঘোড়া কি বোঝে? লোকে যে বলে হাতি ঘোড়া চোখে দেখে ভালো মন্দ লক্ষণ বলে দেয়, দেখুক না এসে একবার। বেশ, চাইছো তো ডাকাও। ডাক পড়ল ফের ব্রাহ্মণের। তিনি এলেন। রাজা বললেন, দেখবার কিছু নেই, ঘোড়ার সোয়ারি করি আমি, আপনি আর তার কি জানবেন? তবু সবার যখন ইচ্ছে, দেখে একবার ভালো মন্দ বলে দিন আর কি। পণ্ডিত অনেকক্ষণ ঘোড়াটা দেখলেন, ভালো করে নিরীক্ষণ করলেন। তারপর বললেন, মহারাজ, এ হলো খেয়ালি বুনো ঘোড়া। যে এর সোয়ারি হতে যাবে তার অপঘাত অনিবার্য। রাজা হেসে উঠলেন। পণ্ডিত মশাই, 5 জনার কথাতেই আপনাকে ডাকলাম। ওর চিকচিকে শরীরটা দেখেছেন? কেশরের তেজ দেখেছেন? ঠ্যাং কটাতে যেন বিদ্যুৎ খেলছে। ঘোড়ার ব্যবহার আমার ছেলেবেলা থেকে জানা। কত দুর্দান্ত তেজি ঘোড়া রাশ টেনে সমঝেছি সময়ে অসময়ে। অমন একটা ঘোড়ার পিঠে চড়েও আরাম। দেখুন, আপনাকে দেখিয়ে দিই কিভাবে বাগ মানাতে হয় বুনো ঘোড়াকে। রাজা উঠে পড়েছেন পণ্ডিতের দিকে উপেক্ষায় চেয়ে। ঘোড়ায় উঠতে যাবেন এক লাফ দিয়ে। এমন সময় মন্ত্রী পরিষদ সব হাঁ হাঁ করে উঠেছেন দাঁড়িয়ে পড়ে। মহারাজ, ভালো ঘোড়া শোয়ার তো ফৌজেই কত রয়েছে, তাদের কারোকে দিয়ে একটা মহড়া দিয়ে নিন না নিজে চড়ার আগে। অগত্যা চৌকস ফৌজি শোয়ার এলো ঘোড়ার মহড়া দিতে। নিজে হাতেই জিন লাগাম পরিয়ে দুরস্ত করলে সে ঘোড়াটাকে। তারপর দিব্যি আস্তে সুস্তে উঠে একটা দুটো পরপর 7টা চক্কর খাইয়ে আনলে ঘোড়াটাকে। ঘোড়াও টু হাঁ না করে বাধ্য বাহনের মতো ঘুরিয়ে আনলে সোয়ারিকে। রাজা হাসতে লাগলেন সবার মুখের দিকে ফিরে। আচমকা কি হলো, হঠাৎ অকারণেই খেপে গেছে সে ঘোড়াটা। নেচে লাফিয়ে সামনা মুখ ঊর্ধ্বে তুলে পাগলের মতো করতে লেগেছে। ছিটকে পড়ে গেল ফৌজি সোয়ারি। বাগ মানাবার ফুরসতই পেলে না। আর প্রবল চাটের ঘায়ে লোকটাকে মুহূর্তে নিশ্চল করে দিয়ে ঝড়ের বেগে ছুটে বেরিয়ে গেল ঘোড়া দৃষ্টির বাইরে। সভাশুদ্ধ লোকে নির্বাক্য হতচকিত হয়ে দেখছে। কেটে গেল অনেকক্ষণ। একটুখানি সমঝে ওঠার পর
রাজা তার খাস পরিচারককে ডাকলেন। সে ভেতর থেকে থালায় করে পণ্ডিতের প্রণামী নিয়ে এলো, ফুল, হরিতকি আর একটা নগদ টাকা। রাজাকে প্রণাম করে পণ্ডিত চলে গেলেন। কতকদিন পর রাজসভায় আবার ডাক পড়েছে পণ্ডিতের। আবার কি হলো কে জানে, রাজার কি প্রয়োজন। পণ্ডিত এসে দেখেন মন্ত্রী পরিষদে ঘেরা হয়ে রাজা বসে আছেন পরম পারিতোষে। মাথা নামিয়ে এর ওর সাথে কথা বলছেন। মাঝে মাঝে হাসিও দেখা যাচ্ছে তার মুখে। পণ্ডিতকে দেখে কথা থামিয়ে হঠাৎ প্রশ্ন করে উঠলেন, আচ্ছা পণ্ডিত মশাই, এত বিদ্যে তো আপনার জানা, বলুন তো সত্যি সত্যি আমার কি পরিচয়? সভাজনে ভাবলে হলো কি রাজার? নতুন কিছু মশকরা করছে নাকি পণ্ডিতকে নিয়ে? কিন্তু বয়স্ক প্রবীণ পণ্ডিত, তাকে নিয়ে কি ঠাট্টা মশকরা করা চলে? কে জানে, রাজার মর্জি। সবাই তখন চেয়ে পণ্ডিত কি এর জবাব দেন। শোনে পণ্ডিত বলছেন, মহারাজ, ভয়ে কব না নির্ভয়ে? আপনি নির্ভয় হয়ে বলুন। এত বড় পণ্ডিত আপনি, আপনার মুখেই শুনি আমার নিজের সত্যি পরিচয়টা। পণ্ডিত সহজ গলাতেই বললেন, না জানতে চাইলেই হয়তো ভালো হতো মহারাজ, কিন্তু জানতে চাইছেন যখন তাই বলি। আপনি নেহাতি চাষি ঘরের ছেলে মহারাজ। মুখ সামলে, রাজা গর্জন করে উঠেছেন। আর সভাশুদ্ধ লোকে থ বনে গেছে আচম্বিতে, আর ভাবছে এই বুঝি গর্দানের হুকুম হয়ে গেল পত্রপাঠ। কিন্তু রাজা শান্ত গলাতেই বললেন, রাজার সামনে দাঁড়িয়ে কথা বলছেন, আপনার খেয়াল নেই সে কথা? আমি ডাকিয়ে এনেছি, প্রাণে মারব না। যাবজ্জীবনের আটক হবে আপনার কারাঘরে। হ্যাঁ, লোহার বেড়ি পরেই থাকতে হবে কানা কুঠুরিতে। কে আছিস? দুবার বলতে হলো না। রক্ষীরা তক্ষুনি ঘিরে এসে লোহার শেকল পরিয়ে টানতে টানতে সভা থেকে নিয়ে গেল পণ্ডিতকে। রাতে রাজা এসেছেন তার মা রাজ্যের রানীমার কাছে। এমন বিচলিতের মতো দেখে রানী জিজ্ঞেস করছেন, কি হয়েছে তোর? অমন দেখাচ্ছে কেন রে তোকে? একটা কথা জানতে চাই মা তোমার কাছে, সত্যি জবাব দেবে। গম্ভীর গলা। রানীরও বুকে যেন ঘা লাগলো। বললেন, বল, কি জানতে চাস আমার কাছে? মা, বলো তো সত্যি আমার কি পরিচয়? ও মা, এ আবার একটা প্রশ্ন হলো? রাজ্যের লোকেই তো জানে তুই রাজা, এ রাজ্যের রাজা তুই, রাজার ছেলে রাজা। হঠাৎ এ প্রশ্ন মনে এলো কেন তোর? কিসের কারণে? আরও রুক্ষ গলাতে রাজা বললেন, মা, সত্যি করে বলো তো, কি আমার পরিচয়? রাজার গলার স্বরে রানী ঘামছেন ভেতরে ভেতরে। তখন বললেন, আর কি বেশি পরিচয় আমি বলতে পারবো বল? রাজা গলা চড়িয়ে বললেন, মা, তোমার কথাই বলছে, তুমি সত্যি বলছো না। আমি রাজা, আমার আদেশ শোনো, বলো আমার কি পরিচয়? রানী কেঁদে ফেললেন, সত্যি বলছি রে, কোনো অন্যায় আমি করিনি, তবু যা হয় হোক আমার। তুই রাজ্যের রাজা, হুকুম করছিস, তাই বলি শোন, আমার অপরাধ নিস না। আসলে তুই রাজার ছেলে নোস। তার মানে? সত্যি বলছি, তুই গাঁয়ের এক চাষির ছেলে। তাই? রাজার ক্রোধ এবারে বদলে গেল হাসিতে। চাষির ছেলে? তা চাষির ছেলে রাজা হলো কিভাবে? চাষির ছেলে রাজপুত্তুর হয়ে রাজবাড়ি এসে ওঠে কোন সুবাদে? বলতে বলছো? তাহলে বলি শোনো দুর্ভাগ্যের কথা। স্থির হয়ে বসো। অনেক দিন হলো, তোমার বয়স যত ঠিক ততদিন। আমার যখন ছেলে জন্মালো তার ঠিক 2 দিনের মাথায় তার বাবা
আমার স্বামী, এ রাজ্যের রাজা, হঠাৎ তার মৃত্যু হলো বিনা মেঘে বজ্রপাতের মতো। আর তার পরদিনই, অর্থাৎ জন্মের তৃতীয় দিনে মরল আমার ছেলেটাও। বাপ জেনে যেতে পারল না, দুনিয়ার কেউই জানল না। জানাজানি হবার আগেই আমার বিশ্বাসী দাসী খবর আনলো ঠিক একদিনে এক্ষণে গাঁয়ের চাষি বউয়েরও ছেলে হয়েছে। তো বললুম, যে করে হোক নিয়ে আয়, প্রয়োজন হলে চুরি করে নিয়ে আয়। আমার বুক ভেঙে গেছে, ছেলে না হলে আমি বাঁচব না। আমি তাহলে সেই ছেলে, তাই তো? হ্যাঁ, তুই। কেউ জানে না, কোনো দিকে কোনো দিনও না। সে দাসী মরে বাঁচিয়েছে আমায়। কিভাবে, তার জানতে চাস না। এখন বল, আমার কি অপরাধ? রাজার কোন দণ্ড আমার পেতে হবে? রাজপুত্রের মতো শিক্ষা দীক্ষা আচার ব্যবহার সব তুই পেয়েছিস। বল, আমার অন্যায় কোনখানে? কেন আমি রাজার ছেলে রাজা হলুম না বলতো? পরদিনে হাতে পায়ের শেকল খুলে নিঃশর্তে মুক্তি দেওয়া হলো পণ্ডিতকে। সভায় পণ্ডিতকে আনা হলে রাজা বললেন, রাজা হয়ে ক্ষমা চাইছি, আপনার উপর অন্যায় করেছি, পাপ হয়েছে আমার। কিন্তু যাবার আগে একটা কথা আমায় বলে যাবেন পণ্ডিত মশাই। রাজাকে কোন সাহসে বলতে পারলেন চাষি ঘরের ছেলে? পণ্ডিত বললেন, বলি তবে মহারাজ। নকল নবরত্নের মালা কেনার বেলায় যখন আপনাকে সমঝে দিলাম, আমার প্রণামী হলো 1 টাকা। বুনো ঘোড়ার অপঘাত থেকে যখন বাঁচালাম, তারও প্রণামী হলো সেই 1 টাকা। তারপর যখন জানতে চাইলেন পরিচয়, বিশ্বাস হলো ভেতরে অন্তরে কোথাও গলতি বেহিসেব নিশ্চয়ই কিছু আপনার আছে, নিশ্চয় আছে। রাজার দান কখনো এমন হয় না। এমন প্রণামী যার হাতে ওঠে, আর যাই হোক না কেন, তার রাজবংশ নয়, বোধহয় নেহাতি সে চাষি ঘরের ছেলে। রাজার মুকুট পরেও চাষির চিত্ত তার যায়নি।